আলো তো কাঁপবে রে, আলো তো বাচ্চা ছেলে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি অপেক্ষাটা অনেক লম্বা হয়ে গেছে। আলো পার্ট 1 বহুদিন আগে এসেছিল আমার চ্যানেলে, কিন্তু বলে না ভোলা তো সব ভোলা। চলে এসছে 26শে অক্টোবর 2025 তারিখে, তোদের টেস্টের ঠিক আগে আলো পার্ট 2, যার অপেক্ষা বহুদিন ধরে বহু ছেলে মেয়ের ছিল। আমার কমেন্ট সেকশন যে কতবার ভরেছে, দাদা আলো পার্ট 2 দাও, আলো পার্ট 2 দাও। নিয়ে চলে এসছে এই যে ভিডিওটা আমি তোদেরকে দিচ্ছি আজকে, এটা হচ্ছে ধামাকা ব্যাচের ভিডিও। ধামাকা ব্যাচে আমি এই ক্লাসটা লাইভ করিয়েছি এবং সেই ক্লাসটাকেই তোদেরকে ডিরেক্টলি আমি দিয়ে দিচ্ছি। একটা কথা শুধুমাত্র মাথায় রাখবি, এই আলো পার্ট 2টা দেখার পর তোর এই আলোর টপিক গুলোকে নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। তোরা নতুন করে এই টপিক গুলোকে জানতে পারবি, এইটুকু কথা দিলাম। আর অ্যাডভেঞ্চার একাডেমি যেভাবে মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের পেছনে লেগে রয়েছে, সেটা তোকে আর নতুন করে আমার বোঝাতে লাগবে না। তোরা অ্যাডভেঞ্চার একাডেমির সাথে আছিস, সেটা দেখেই বোঝা যাচ্ছে। চলো, আজকে আর নতুন করে কোনো কথা নয়, আলো পার্ট 2টাই আমাদের আজকে প্রধান বক্তা, প্রধান ফোকাস। শুরু করা যাক আলোর পার্ট 2। আলো পার্ট 2 এর মধ্যে আমরা প্রথমেই যে টপিকটাকে পড়বো সেটা হচ্ছে প্রতিসরণ। দেখবি আমরা যখন দর্পণ পড়েছিলাম আলো পার্ট 1-এ, আমি তোদেরকে প্রতিফলন শিখিয়েছিলাম। মানে ধর এরকম একটা দর্পণ আমি র্যান্ডম আঁকছি, যে দর্পণটার আমি একদিকে দেখিয়েছিলাম তোদেরকে এরকম কাটা 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 দেওয়া থাকে। তার মানে যে আলোটা আসছে দর্পণটার মধ্যে এসে পড়ছে, সেই আলোটা কিন্তু এই সাইড থেকে এসে পড়ছে। এইবার তুই আমাকে একটা কথা বল, নিশ্চয়ই তোদের মনে রয়েছে যে দর্পণের মধ্যে প্রতিফলন ঘটছে, মানে আলোটা যেদিক থেকে আসছে সেই দিকেই আবার ফিরে চলে যাচ্ছে। সে এইরকম ভাবে ফিরে যেতে পারে, সে এইরকম ভাবে ফিরে যেতে পারে, সে আবার এখান থেকে এরকম ভাবে ফিরে যেতে পারে। আরে ভাই, যেখানেই ফিরে যাক, যেরকম ভাবে ফিরে যাক, একটা বিষয় তো তোর কাছে শিওর, যে পুরো ঘটনাটা যেটা ঘটছে সেটা এই একটা মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এই আলোক রশ্মিটা তার মাধ্যম পরিবর্তন করে এই দিকে চলে আসছে না। এটাই ছিল প্রতিফলনের কেস। কিন্তু যখন তুই প্রতিসরণ পড়বি, তুই দেখতে পাবি আলোটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের মধ্যে চলে আসছে, মানে আলোটা নিজের মাধ্যমের পরিবর্তন ঘটাচ্ছে। মানে ধর, আমি যদি এরকম একটা বিভেদ তল দেখাই, এরকম একটা অভিলম্ব দেখাই, এখানটায় তোকে বলি এটা হচ্ছে মাধ্যম 1, এইটা হচ্ছে মাধ্যম 2, তুই দেখতে পাবি এরকম ভাবে একটা আলোক রশ্মি আসছে, এসে দুটো মাধ্যমের বিভেদ তলের মধ্যে এসে পড়েছে, পড়ে সেই আলোক রশ্মিটাই দ্বিতীয় মাধ্যমটার মধ্যে ঢুকে পড়ছে। সে আর এরকম ভাবে ফিরে চলে যাচ্ছে না। যদি এমনি করে ফিরে চলে যেত তখন সেটাকে আমরা প্রতিফলন বলতাম, যেটা দর্পণের ক্ষেত্রে হচ্ছিল। এইবার তুই দেখতে পাবি এই আলোক রশ্মিটা দ্বিতীয় মাধ্যমটার মধ্যে এরকম ভাবে ঢুকছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আলোক রশ্মিটা এই এসে এইভাবেই যাওয়ার কথা ছিল, মানে যেমনি এসছে অমনি। বাট অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় যে আলোক রশ্মিটা কখনো এইরকম ভাবে যায়, মানে অবিলম্বের দিকে চলে আসে একটু, আবার কখনো কখনো সেটা অবিলম্ব থেকে আরো দূরে সরে যায়, মানে এইরকম করে বিকে চলে যায় অনেকটা। তাহলে এই তো মহা জটিল কেস। এবার কোন ক্ষেত্রে কোনটা হবে সেটাই তো তোকে আমি ডিটেলে এখন ধরে ধরে শেখাবো। এইটুকু বলতে পারি, যেভাবে শিখিয়ে দেবো ওইভাবে যদি মনে রাখিস, সারা জীবন মনে থাকবে। শুধু একটা কথা মাথায় রাখিস, আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসে, আলোর সব পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু একটা জিনিস কোনোদিন চেঞ্জ হয় না। যেমনি তুই সবকিছু চেঞ্জ করে নিতে পারিস, কিন্তু তোর ব্যক্তিত্ব, তোর মানসিকতা জীবনে চেঞ্জ হবে না। সেমনি আলোর ক্ষেত্রেও আলোর একটা ধর্ম রয়েছে যেটাকে বলে কম্পাঙ্ক। সেই কম্পাঙ্ক জিনিসটা কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় না মাধ্যম পরিবর্তনের সাথে। আশা করতে পারি ক্লিয়ার। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসে। এইবার চলে মাধ্যমের খেলাটা কোন দিকে বেঁকে যায় সেটা একটুখানি ডিটেলে জেনে নেওয়া যাক। আমি এক এক করে বলছি, তোরা এক এক করে শুনবি। প্রত্যেকে হাতের সামনে একটা খাতা নিয়ে বসবে, যেটাই করানো হচ্ছে সেটাকে রানিং খাতার মধ্যে একটু একটু করে যেটুকু বুঝছো, যেটুকু লিখতে পারবে লেখার চেষ্টা করবে একটা রাফ কপির মধ্যে। এতে কি হবে, তোমার ক্লাসের প্রতি অ্যাটেনশনটা বজায় থাকবে। এবার প্রত্যেকে এদিকে মন দিয়ে দেখতে থাকবে। আমি তোকে দুটো কেস দেখাবো। এইটা হচ্ছে কেস নাম্বার 1, এইটা হচ্ছে কেস নাম্বার 2। খুব ভালো করে দেখবি। হ্যাঁ, এখান থেকে একটা রশ্মি আসছে, একটা আলোক রশ্মি এই জায়গা থেকে এরকম ভাবে আসছে, আর এখানেও একটা আলোক রশ্মি এরকম ভাবে আসছে। আলোক রশ্মিটা জঙ্গির আক্রমণে পড়ে গেছে, ওই জন্য একটু মুছে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এখান থেকে একটা আলোক রশ্মি আসছে, এই এলো। দেখ, দুটো আলোক রশ্মি এসে
এইরকম ভাবে একটা কেস তোকে শুধু মাথায় রাখতে হবে, এখানটায় এইটা হচ্ছে লঘু মাধ্যম, এইটা হচ্ছে ঘন মাধ্যম, এখানে এইটা হচ্ছে ঘন মাধ্যম, এইটা হচ্ছে লঘু মাধ্যম। লঘু ঘন কি জিনিস সেগুলো তোরা অলরেডি জানিস, আমিও তোকে একটু পরে বলবো। ধর তুই ধরে নে, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে রশ্মিটা আসছে, তখন তোকে জাস্ট একটা স্টোরি মনে রাখতে হবে, তুই খুব সহজে চুটি বার করে দিতে পারবি। কি স্টোরি বল? দেখ মনে রাখ, আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু মনে করে থাকি, অনেক কিছু ধরে থাকি, বাট তার সাথে কিন্তু বাস্তব জীবনের কোনো রকম মিল থাকে না, এইটা মাথায় রাখবি। এই যে লঘু মাধ্যমটা আছে, একে আমি ধরছি গরিব লোক, আর এই যে ঘন মাধ্যমটা আছে, একে আমি ধরছি রিচ পিপল, মানে বড় লোক। এবার তুই ধর, এই যে গরিব মানুষটা রয়েছে, সে অনেকদিন ভালো কিছু খায়নি, সে যখন ঘন মাধ্যমের মধ্যে আসছে, মানে সে যখন একটা বড় লোকের বাড়ির দিকে আসছে, তখন দেখছে বড় লোকের বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি রান্না হচ্ছে এবং তার গন্ধে পুরো পাড়া মো মো করছে। তো ও কি করলো, ও একটুখানি, অনেকদিন তো খায়নি বেচারা, তো একটুখানি গরিব থেকে বড় লোক যখন যাচ্ছে, একটুখানি বাড়ির দিকে ঘেঁষে গেল ভাই। মানে এই গিয়ে তার এই যাওয়ার কথা ছিল, এইরকম ভাবে বেরোনোর কথা ছিল, কিন্তু সে এইরকম ভাবে না বেরিয়ে একটুখানি তার বাড়ির দিকে, মানে এই অবিলম্বের দিকে ঘেঁষে গেল। এর থেকে আমরা কি বুঝলাম বলতো? মানে এই যে আপতন কোণটা আছে আই, আর এই যে প্রতিসরণ কোণটা তৈরি হলো আর, এই দুটো কোণ কিন্তু ইকুয়াল নয়। যখনই লঘু থেকে ঘনর দিকে যাবে, আপতন কোণের মানটা প্রতিসরণ কোণের মানের থেকে বেশি হবে। এইটাকে অনেক ছেলে মেয়ে গুলিয়ে ফেলে। তুমি যদি এই প্রসেসটাকে মাথায় রাখতে পারো, তোমার আর কোনোদিন এটা গুলিয়ে যাবে না। ঠিক আছে? ঠিক একই রকম একটা বিষয় তোমাকে আমি বলছি। ধরো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাচ্ছে, মানে একটা বড় লোক একটা হতদরিদ্র গরিব লোকের বাড়ির সামনে থেকে যাচ্ছে। আমি বারবার করে বলছি, এখানে কিন্তু কোনো রকম বাস্তবের সাথে মিল নেই। ধরো গরিব লোকটার বাড়িতে আজকে, ধরো সে সারাদিন কাজ করে কিছু ইনকাম করতে পারেনি, তেমন সে আজকে বাজার থেকে শুটকি মাছ নিয়ে এসছে। এবার শুটকি মাছ রান্না হচ্ছে, প্রচন্ড বাজে গন্ধ বেরোয়। বড় লোক ধরো যাচ্ছে, সে বলছে ওরে বাপ রে বাপ কি গন্ধ। এই হচ্ছে সেই গরিব লোকটার বাড়ি। ওর যাওয়ার কথা ছিল এরকম ভাবে বাড়ির পাশ থেকে, কিন্তু ও কি করলো, নিজের রাস্তাটা আরো একটুখানি বাঁকিয়ে নিয়ে ও এই রাস্তা দিয়ে গেল। দেখ তো, এইরকম ভাবে গেল ভাই। মানে ওর যে জায়গা থেকে যাওয়ার কথা ছিল, ও সেখান থেকে না গিয়ে আরো একটুখানি ওইদিকে চলে গেল। তার মানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাই তো প্রতিসরণ কোণ, আর এই অ্যাঙ্গেলটাই তো আপতন কোণ। তুই চিন্তা করে দেখ, আমরা এখানে সেফলি বলতে পারি যে প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকে বেশি। এবার তুই বলবি দাদা চ্যুতি মানে কি? চ্যুতি মানে দেখ, আমাদের নর্মাল বিপ্রতীপ কোণের কনসেপ্ট অনুযায়ী এই কোণটা যা হবে, এই কোণটাও তা হওয়া উচিত, কিন্তু যেহেতু এইটা এরকম ভাবে সরে এলো, যেটাকে আমরা অ্যারো দিয়ে অবশ্যই দেখাবো, যেহেতু এরকম ভাবে সরে এলো, সেই জন্যই এই দুটো কোণ কিন্তু আলাদা হলো। যখনই এবার আমাদেরকে চ্যুতি কোণের প্রসঙ্গ জিজ্ঞাসা করবে, চ্যুতি কোণ মানে ডেল্টা, ডেল্টার ভ্যালুটা আমরা লিখবো যেটা বড় মাইনাস যেটা ছোট, মানে আই মাইনাস আর হয়ে গেল। এইটা অনেক সময় এমসিকিউ জাতীয় প্রশ্নতে জিজ্ঞাসা করে যে আপতন কোণের মান 60 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণের মান কত হবে? আমি একটা টেকনিক অনেক সময় এটা শেখাই, যে যেটা বড় থাকবে সেটা থেকে ছোটটাকে বিয়োগ করে দিবি চোখ কান নাক বন্ধ করে। কিন্তু তোকে যদি কখনো মেনশন করে দেয় যে লঘু থেকে ঘনতে যাচ্ছে, চ্যুতি কোণের ডেরিভেশন কোনটা হবে, ডেফিনেশন কোনটা হবে, বা ডেফিনেশন বলতে গেলে রাশিমালাটা কি হবে, তখন তুই চাপ খেয়ে যাবি ভাই এই প্রসেসটা না জানলে। আর এখানটায় চ্যুতি কোণ কি হয় বল? যেটা বড় মানে আর থেকে যেটা ছোট মানে আই। প্রত্যেকে বলো চ্যুতি কোণের ধারণা কমপ্লিট। প্রতিসরণ আর চ্যুতি কোণের ধারণা কমপ্লিট। এবার চলো একটুখানি মন দিয়ে খুব ভালো করে শুনবে। হ্যাঁ, এই যে প্রতিসরণের পুরো বিষয়টা আমরা পড়লাম, এখান থেকে আমাদেরকে জাস্ট কয়েকটা সূত্র পড়তে হবে। আমাদের পরীক্ষাতে প্রতিসরণের সূত্রও দেয়। দেখ প্রতিসরণের সূত্র তোরা অলরেডি পড়েছিস। প্রথম সূত্রটা খুব বেসিক একটা সূত্র, বলা হয় আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি
আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, মানে এই পুরোটা একটা প্লেনের মধ্যে থাকে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন বিন্দু, দুই মাধ্যমের বিভেদ তল আর অভিলম্ব সবকটা একটা প্লেনের উপর অবস্থান করে। এটা খুব ননসেন্স একটা সূত্র যেটা সেন্স তৈরি করে। সেই সেন্স তৈরি করার সূত্রটা হচ্ছে সেকেন্ড ল। কি বলবে এই আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, আপাতন কোণ কোনটা বল? আপাতন কোণ হচ্ছে আই। তাহলে সাইন মানে হচ্ছে তোরা যে ত্রিকোণমিতির সাইন পড়েছিস, সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ কোনটা? আর। তাহলে সাইন আর। এই যে অনুপাতটা রয়েছে, এই অনুপাতটা হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে প্রতিসরাঙ্ক বলা হয়ে থাকে। দেখ, তোকে এখানে একটা সূত্র জাস্ট বলে রাখি। সূত্রটা কি ছিল? বলা হয় দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। একটি কেন বলা হয় দাদা? তাহলে কম্পাঙ্কটা তো চেঞ্জ হয়ে যাবে না, কম্পাঙ্ক তো সেম রাখতে হবে। তাহলে একটা নির্দিষ্ট বর্ণের আলো দরকার, আর দুটো মাধ্যম তো দরকার প্রতিসরণের ক্ষেত্রে। তাহলে কি বলা হলো? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। এই জায়গাটা থেকে মেন জিনিসটা শুরু। দেখ, এগুলো তো বইতেও লেখা থাকে, তাহলে তোকে এক্সট্রা করে আমি শেখাবোটা কোথায়? তোকে এক্সট্রা যে নলেজটা দেবো সেটা হচ্ছে এইবার তুই শুরু করবি। দেখ, আমি এইটাকে 1 নম্বর মাধ্যম বলছি, সবাই এদিকে ফোকাস করবে। আর দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে 2। আলোকরশ্মিটা 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমের দিকে আসছে। আমরা যখন প্রতিসরাঙ্ক লিখবো তখনও সেই বিষয়টাকে আমরা মাথায় রাখবো। আলোকরশ্মি আসছে কোথা থেকে বল? 1 থেকে। যাচ্ছে কোথায় বল? 2-তে। এই প্রতিসরাঙ্কের বাঁদিকে আমরা 1 লিখবো, ডান দিকে আমরা 2 লিখবো। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটাকেই লেখা যায় μ2/μ1। এই 2 এর ওপর লিখে দিলাম, μ2 ওপরটাই লিখলাম, এই যে μ1 তলাটাই লিখলাম। এই ওহো, এই যে 1μ2 যেটা আছে সেইটাকে আমরা কি বলবো? না, μ2/μ1 বলবো। ব্যাপারটা বুঝতে পারছো? এই জন্যই এটাকে বলা হয়, খুব মন দিয়ে শুনবে, এই জন্যই এটাকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই যে সাপেক্ষে কথাটা কেন বলা হয় তুই আশা করবো এবার বুঝতে পেরেছিস। সাপেক্ষে বলা হয় কারণ এক মাধ্যমটা নিচে থাকে। আশা করব ক্লিয়ার আছে। প্রত্যেকে একবার আমাকে চ্যাটের মধ্যে জানিয়ে দেবে সাপেক্ষে বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? তাড়াতাড়ি করে বলো, সাপেক্ষে মানে ক্লিয়ার? একদম একদম। আরে আলো তো কাঁপবে রে, আলো তো বাচ্চা ছেলে। আমি একবার বলেছিলাম অন্ধকার সরিয়ে দেবো, আলো নিয়ে আসবো, এবং আমি খুব অপেক্ষা করেছিলাম যে দীপাবলির দিন আলো করাবো, যাতে একটু ভাষণটাও দীপাবলির মতো করে দিতে পারি। আলোয় আলো করে দেবো, ধামাকা হচ্ছে তো। চল এদিকে দেখ, এইবার একটুখানি মন দিয়ে শোন, খুব ভালো করে দেখবি। এই যে প্রতিসরাঙ্ক বিষয়টা রয়েছে, যে এবার মিটের মধ্যে কথা বলবে তাকে কিন্তু মিট থেকে বার করে শুধুমাত্র ইউটিউবে রাখা হবে, কেউ কথা বলবে না। এখন ভয়ঙ্কর ক্লাস হচ্ছে, এবারে মন দিয়ে শুনবে প্রত্যেকে। এই যে প্রতিসরাঙ্কের বিষয়টা রয়েছে, এই প্রতিসরাঙ্ককে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একটা পরম প্রতিসরাঙ্ক, একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তুই বলবি দাদা পরম মানে কি আর আপেক্ষিক মানে কি? আমি তোকে একটা কথা বলছি ভাই, মনে রাখ, এই যে লঘু আর এই যে ঘন আছে না, এর কনসেপ্টটা তৈরি হয়েছে প্রতিসরাঙ্কের মান দিয়ে। তোকে আমি 3টে মান বলবো, ওই 3টে মান তোকে মনে রাখতেই হবে। প্রথম মান হচ্ছে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক। বায়ু মাধ্যমের ক্ষেত্রে μ = 1। দ্বিতীয় হচ্ছে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক, μ = 1.33। তৃতীয় হচ্ছে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, μ = 1.5। মাথায় রাখ, এইটাকে আমরা μa দিয়ে লিখি, μg দিয়ে লিখি, μw দিয়ে লিখি,
আর নিচেরটাকে আমরা মিউ জি দিয়ে লিখি। ডাব্লিউ ফর ওয়াটার, এ ফর এয়ার, জি ফর গ্লাস, নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং বিয়ন্ড দ্যাট। খেয়াল কর একটা কথা, তোকে যদি আমি জিজ্ঞাসা করি কার মিউ সবচেয়ে বেশি, তুই বলবি কাঁচের মিউ সবচেয়ে বেশি। এই জন্য এই তিনজনের মধ্যে মোস্ট ঘন মাধ্যম হচ্ছে এইটা। তোকে যখন কম্পারিজন দেবে, তোকে দুজনের মধ্যে কম্পেয়ার করতে দেবে। ধর আজকে আমি তোকে বলছি, তোকে আমি কম্পারিজন দিচ্ছি বায়ুর সাথে জলের, তুই আমাকে বল কার প্রতিসরাঙ্কের মান বেশি। তুই বলবি দাদা জলের বেশি। তাহলে জলটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, বায়ুটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম। আবার তোকে যদি আমি এক্ষুনি বলি জল আর কাঁচের মধ্যে, তুই বলবি দাদা তখন কিন্তু আবার সিচুয়েশন ঘুরে যাবে। জল আর কাঁচের মধ্যে জলটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম, কাঁচটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। তার মানে তুই বুঝতে পারছিস ভাই যে কোনো মাধ্যমকেই আমরা পিওর ঘন অথবা পিওর লঘু বলতে পারি না। কিন্তু একটা জিনিস কিন্তু ফিক্স, বায়ু মাধ্যম যদি কখনো থাকে তখন সেইটা সব থেকে লঘু মাধ্যম। কেন দাদা? প্রতিসরাঙ্কের মান কি এক অপেক্ষা কম হতে পারে না? আমি বললাম না, পারে না। কেন পারে না সব তোকে আমি আজকে শেখাবো, তুই কোনো চাপ নিস না, শুধু এদিকে দেখতে থাক। এবার একটুখানি মন দিয়ে শুনবি। হ্যাঁ, যদি এই যে পুরো ঘটনাটা ঘটছে, এখানে যে লঘু মাধ্যমটা রয়েছে, আমি যদি তোকে বলি এইটা একটা বায়ু মাধ্যম, তাহলে তুই ধরতে বাধ্য হ্যাঁ এটা একটা বায়ু মাধ্যম। তুই তিনবার উচ্চারণ কর এটা একটা বায়ু মাধ্যম। আর তুই ধর এখান থেকে যেটার মধ্যে এসছে সেটা হচ্ছে একটা কাঁচ মাধ্যম। খুব ভালো কথা। এবার আমি যে এই প্রতিসরাঙ্কের মানটা লিখেছি, তাহলে তুই আমাকে এইটুকু তো বলতেই পারিস যে এখানে যে ওয়ান আছে, এই যে মিউ ওয়ান, এই মিউ ওয়ানের ভ্যালুটা তো ওয়ান। তার মানে প্রতিসরাঙ্কের মানটা তো ওয়ান। বায়ু মাধ্যমের ক্ষেত্রে মিউ এর ভ্যালু তো ওয়ান। তার মানে আমি যে এখানটাতে সমীকরণটা বসিয়েছি, এই যে মিউ টু বাই মিউ ওয়ান, এই মিউ ওয়ান এর ভ্যালুটা তো ওয়ান, কারণ মিউ ওয়ান মানে তো বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই বিষয়টাকে আমি লিখতে পারি তো মিউ টু বাই ওয়ান, কারণ মিউ ওয়ান এর ভ্যালু ওয়ান। তাহলে এটাকে আমি লিখতে পারি তো অনলি মিউ টু। মিউ টু কি আমার দেখার দরকার নেই, ওটা জল হতে পারে, কাঁচ হতে পারে, গ্লিসারিন হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু নিচেরটা তো ওয়ান, কারণ ওপর যে মাধ্যম থেকে এসছিল রশ্মিটা সেটা হচ্ছে বায়ু মাধ্যম, আর বায়ু মাধ্যম মানেই তার প্রতিসরাঙ্ক ওয়ান। তার মানে এখানে শুধুমাত্র যে প্রতিসরাঙ্কটা পড়ে থাকলো সেটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই পুরো সমীকরণে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের কোনো ভূমিকা থাকলো না। এই টোটাল প্রতিসরাঙ্কের ভ্যালুটা শুধুমাত্র দ্বিতীয় মাধ্যমের উপরেই নির্ভর করে রইল। সেই কারণে এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কটাই এখানে প্রকাশ পাচ্ছে বলে এই প্রতিসরাঙ্কটাকে আমরা পরম প্রতিসরাঙ্ক বলে থাকি। কারণ আমরা পরম মানে কি জানি, নিজের। এই যে মিউ ওয়ান টু তে মিউ ওয়ান এর কোনো ভূমিকা থাকলো না বলে শুধুমাত্র মিউ টুটাই পড়ে রইল। এই মিউ টুটাকে আমরা বলি পরম প্রতিসরাঙ্ক। আশা করব বিষয়টা ক্লিয়ার। এবার দাদা যদি মিউ টুরও একটা ভ্যালু থাকতো, মিউ ওয়ানেরও একটা ভ্যালু থাকতো, তখন এই মিউ টু বাই মিউ ওয়ান রেশিওটাকে আমরা কি বলতাম? এই রেশিওটাকে আমরা বলতাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মানে তুই খেয়াল কর, ব্রেক হবে না, এদিকে দেখ। আমি তোকে যদি বলি বায়ু থেকে কাঁচে যাচ্ছে, তখন তুই বায়ুটাকে ওয়ান ধর, কাঁচটাকে টু ধর। তাহলে মিউ ওয়ান মিউ টু যাচ্ছে কেমনি ওয়ান মিউ টু, তুই লিখবি কেমনি মিউ টু বাই মিউ ওয়ান। সেখানে তোর মিউ ওয়ান এর ভ্যালুটা কত? ওয়ান। তার মানে এই মিউ টু ডিভাইডেড বাই তুই লিখবি ওয়ান, হয়ে গেল তোর মিউ টু। এই মিউ টুটা কি প্রতিসরাঙ্ক? পরম প্রতিসরাঙ্ক, মানে নিজস্ব প্রতিসরাঙ্ক। এই যে জিনিসগুলো লিখে দিয়েছিলাম এইগুলো প্রত্যেকটাই কি পরম প্রতিসরাঙ্ক। নিজের মানেই পরম। এবার মন দিয়ে শুনবে, কেউ কোনো দিকে তাকাবে না, এদিকে দেখো। এই জন্যই পরম প্রতিসরাঙ্কের ডেফিনেশনের মধ্যে লিখে দেওয়া হয় বায়ু বা শূন্য মাধ্যম সাপেক্ষে
অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে সেই মাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক বলা হয়। বল ক্লিয়ার? হ্যাঁ, বল ক্লিয়ার? একদম। চলো নেক্সট। এইবার ধর তোর যে নেক্সট প্রসেসটা রয়েছে সেখানে বায়ু মাধ্যমের বদলে আমি তোকে লিখে দিলাম জল মাধ্যম। জল মাধ্যম থেকে ধর রশ্মি যাচ্ছে কাঁচ মাধ্যম, তার মানে এই ওপরের একটা তুই মিউ এর ভ্যালু পাবি μ1 1.33, তুই নিচের একটা মিউ এর ভ্যালু পাবি μ2 1.5। বল পেলি, বল পেলি, বল পেলি। এইবার তোকে যখন আমি বলবো যে তুই এখান থেকে প্রতিসরাঙ্কের মানটা লিখে দেখা, তুই বলবি এই ওপরের জন্য আপতন কোণ আই, তার আগে তুই বসাবি সাইন, তাহলে হয়ে গেল আমাদের সাইন আই। নিচে তুই বসাবি সাইন আর। এই যে পুরোটাকে তুই লিখবি, এটা কি লিখবি বল? 1 থেকে 2 তে যাচ্ছে, তুই লিখবি 1 μ2, তুই চিরাচরিত কথা মেনে লিখবি μ2/μ1। কিন্তু নাও দ্য গেম হ্যাজ স্টার্টেড, এখানে তোকে μ2 এর ভ্যালুও বসাতে হবে, μ1 এরও ভ্যালু তোকে বসাতে হবে। তার মানে কোনোটাই 1 হয়ে যাচ্ছে না, তার মানে দুটোরই ভ্যালু আছে। এই যে প্রতিসরাঙ্কটা রয়েছে, যেখানে দুটোরই ভ্যালু রয়েছে, এখানে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কটা তুই বার করছিস। এই প্রতিসরাঙ্ক গুলোকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেখানে একটা মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করতে হয়। আমি আশা করব পরম প্রতিসরাঙ্ক কি জিনিস, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি জিনিস তোর কাছে ক্লিয়ার। তুই বলবি এখানে কি শেষ? আমি বলবো না, কনসেন্ট্রেশনের কোনো ব্রেকিং হবে না, নেক্সট জিনিসটা শিখে নে। দেখবি একটা কথা আছে মিউ ইকুয়াল টু সি বাই ভি। তোরা যারা যারা আমাদের এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ এর ক্লাসগুলো রেগুলারলি করছিস না, খুব ভুল করছিস ভাই। যারা করেছে তারা এটা জানে যে মিউ ইকুয়াল টু সি বাই ভি বলে একটা প্রসঙ্গ আসে, যেখানে এই প্রতিসরাঙ্কের মানটা হয় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই তুই যেই মাধ্যমে প্রতিসরাঙ্ক বার করতে চাইছিস সেই মাধ্যমে আলোর বেগ। মানে আমি যদি বলি কাঁচের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান কত হবে, মিউ জি কত হবে, না আমাকে লিখতে হবে মিউ জি ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ। নাও খুব ভালো করে মন দিয়ে শোনো, মনে রাখ শূন্য মাধ্যমে আলোর বেগ ইজ গ্রেটার দেন এনিথিং, এনি বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগের মান যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে বেশি। এবার তুই আমায় বল 10/10 করলে কত হয়? তুই বলবি 1। তুই আমায় একটা কথা বল 10/9 করলে কত হয়? তুই বলবি দাদা 10/9 যখন ভাগ করব 1 পয়েন্ট সামথিং আসবে। আরে মানে বল না 1 এর থেকে বেশি হয়, এটাই আমি জানতে চাইছি, বল 1 এর থেকে বেশি হয়। আর তোকে যদি আমি বলি 11/10 করলে কত হয়? তুই বলবি দাদা এখানেও স্বাভাবিক 1 এর থেকে বেশি হয়। খুব পরিষ্কার কথা। তার মানে তুই একটা জিনিস বুঝতে পারছিস, কি বুঝতে পারছিস বলতো? বুঝতে পারছিস যদি আমার কোনো একটা ভগ্নাংশে লবের ভ্যালুটা বড় হয়, যেমন এখানে 10-এর ভ্যালু বড় 9-এর থেকে, এখানে 11-এর ভ্যালু বড় 10-এর থেকে, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা 1-এর থেকে বেশি হয়। তার মানে যেহেতু আমি তোকে বলছি যে সমস্ত ভগ্নাংশেই যেহেতু লবের ভ্যালু বেশি হলে 1 অপেক্ষা বেশি হয়, তাহলে এখানে কেন সেই ব্যতিক্রম হতে যাবে বল? এখানেও তো তুই দেখতে পাচ্ছিস সি এর মানটা ভি এর তুলনায় বড়, তার মানে এই মিউ এর ভ্যালুটা 99.99% জীবাণু ধ্বংস করার মতো 99.99% কেসে 1-এর থেকে বড়ই হবে, কারণ সি এর ভ্যালুটা 99.99% কেসে ভি এর থেকে বড়ই হয়। দ্যাট 0.01% কেস ইজ হিয়ার, যেখানে সি এর ভ্যালুটা ভি এর সাথে সেম হয়ে যায়। তার মানে রশ্মিটা বায়ু মাধ্যমের মধ্যে আছে, আর বায়ু মাধ্যমের মধ্যে কোনো একটা রশ্মির বেগ
শূন্য মাধ্যমে রশ্মির বেগের সাথে সেম হয়, তখন এইটা আর সেম এরকম গ্রেটার গ্রেটার হবে না ভাই, ইকুয়াল হয়ে যাবে। যদি ইকুয়াল হয়ে যায় তখন 10/10 এর কেস, তার মানে এই পুরো মিউ এর ভ্যালুটা 1 হয়ে যায়, যেটা তুই এক্ষুনি দেখতে পেলি। তার মানে এইবার তোকে কনক্লুশনে আমি নিয়ে যাচ্ছি, যেহেতু কখনোই সি এর ভ্যালুটা ভি এর তুলনায় ছোট হতে পারে না, সেহেতু কখনোই প্রতিসরাঙ্কের মানটা 1 এর থেকে কম হতে পারে না। বল ক্লিয়ার? বল ক্লিয়ার? বল জয় ধামাকা। একদম 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 যেমনি 0.01% কেসে, এই দাঁড়া না আমি বলছি তো রে ভাই, যেমনি 0.01% কেসে সি ইকুয়াল টু ভি হচ্ছে, ঠিক তেমনি এমনিও হতে পারে আমাদের ক্লাসের মধ্যে 0.01% ছেলে মেয়ে এই কনসেপ্টটাকে আরেকবার শুনতে চাইছে। আমি এটাও তোদেরকে বলেছি, এইটার জন্য আমার কাছে ব্যবস্থা রয়েছে, এই পুরো জিনিসটা চলছে, তুই এটাকে ড্র্যাগ করে জাস্ট পেছনে নিয়ে আয়। তোদের জন্য বাবা কত এক্সাম্পল দিতে হচ্ছে। এই যে জিনিসটা তোর চলছে, সামনে দেখবি একটা মুন্ডু রয়েছে, এটা তুই কি করবি বল? তুই এই মুন্ডুটাকে ধরে পেছনে করবি, তুই দেখবি তুই পুরো জিনিসটা আবার প্রথম থেকে শুনতে পাবি। এইটাই হচ্ছে এই অ্যাপটার ফেসিলিটি, ইউটিউব প্রাইভেট লিংকের লাইভ ক্লাসের এটাই ফেসিলিটি, যেটা তুই অন্য কোনো অ্যাপে পাবি না। এই কারণে আমাদের অ্যাপ আছে, অ্যাডভেঞ্চার একাডেমি অ্যাপ ইউটিউবে রয়েছে, এই ইউটিউব বলছি কি বলে প্লে স্টোরের মধ্যে রয়েছে, তা সত্ত্বেও আমরা এটার মধ্যে ক্লাস করি। বস তাহলে চল, হয়ে গেছে। পরম আপেক্ষিক প্রতিসরাঙ্ক ডান, প্রতিসরাঙ্কের ভ্যালু 1 অপেক্ষা বেশি হতে পারে না, এই কম হতে পারে না, সবকিছু ডান। नेक्स्ट हम जो करेंगे वो एक समीकरण होगा, म्यू इक्वल टू सी बाई वी। আমরা জানি একটা সমীকরণ মাথায় রাখবি, ভি ইকুয়াল টু এন ল্যামডা। এইবারই ল্যামডা যখন চলে এলো তখন সবকিছু নড়ে চড়ে বসবে। তোরা প্রত্যেকে বেনিয়াসহ কলা পড়েছিস, ভিপজিওর পড়েছিস, তোরা জানিস ভায়োলেটের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং রেডের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এখান থেকেও তোদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। কি প্রশ্ন বল? তোরা দেখবি প্রথম যে প্রশ্নটা দেবে সেটা হচ্ছে বেগ নিয়ে। আমি একটা টেবিল বানাবো, সেই টেবিলটা সবাই খাতার মধ্যে যত্ন সহকারে লিখে রাখবে। আমি যদি তোকে জিজ্ঞাসা করি বেগের ক্ষেত্রে মিনিমাম কে আর বেগের ক্ষেত্রে ম্যাক্সিমাম কে, মানে কার বেগ সবচেয়ে কম কার বেগ সবচেয়ে বেশি, তখন তুই বলবি দাদা সমীকরণটা তো ভি ইকুয়াল টু এন ল্যামডা, এখানে ভিটা বেগ, এনটা হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে কম্পাঙ্কটা রয়েছে এই কম্পাঙ্কটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু ল্যামডা। সেই কারণে আমি বলতেই পারি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি। এটা তো পরিষ্কার হয়ে গেল। তরঙ্গ দৈর্ঘ্য কার ম্যাক্সিমাম? লালের। লালেশ্বরীর বেগ সবচেয়ে বেশি, আর আমাদের বেগুনি কান্তের বেগ সবচেয়ে কম, তার কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। গল্প শেষ। খুব ভালো কথা। নেক্সট যেটা তোকে জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। কোন বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক মিনিমাম আর কার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক ম্যাক্সিমাম, এটাও তোমাকে পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে। কিভাবে তুমি এটা বলবে খেয়াল করবে। প্রতিসরাঙ্ক যখন তোমায় বলতে হবে, কে বলতো বাজি ফাটাচ্ছে এত, বড্ড বিরক্ত লাগছে। প্রতিসরাঙ্কের ক্ষেত্রে মিনিমাম, প্রতিসরাঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম কি হবে দেখ মন দিয়ে। তোরা বলবি দাদা 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 মিউ ইকুয়াল টু সি বাই ভি হয়। আমি বলবো না, মিউ ইকুয়াল টু সি বাই এন ল্যামডা। তার মানে দাদা শূন্য মাধ্যমে আলোর বেগ ধ্রুবক, এন এর ভ্যালু ধ্রুবক, তার মানে লিখতে পারি তো মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। আমি বললাম হ্যাঁ লিখতে পারি। যদি এটাই হয় তাহলে তুমি আমাকে একটা কথা বলো। কি বলবো?
না, এটা যেহেতু ব্যস্ত সম্পর্কে রয়েছে তাহলে যার ল্যামডা বেশি তার মিউ কম, মানে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে তত প্রতিসরাঙ্কের মান কমছে। তাহলে বল কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তুই বলবি লালের সবচেয়ে বেশি। তাহলে লালের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম রে ভাই। তাহলে এখানে সম্পর্কটা মিউ প্রপোর্শনাল টু 1/λ হয়, এখানে মিউ প্রপোর্শনাল টু ভি হয়। তাহলে বল কার ক্ষেত্রে প্রতিসরাঙ্কের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবে, তার মানে বেগুনি ভাই। জাস্টিস ফর বেগুনি কমপ্লিট হয়ে গেছে। বেগুনি সবসময় পিছিয়ে থাকে, এবারে এগিয়ে আছে। আর কার ক্ষেত্রে মিনিমাম হবে? যার প্রতিসরাঙ্ক ম্যাক্সিমাম, তার মানে লালেশ্বরীর। ঠিক আছে, কমপ্লিট। এইবারেও থামবো না, আরো একটা জিনিস পরীক্ষাতে দেয়, সেটা হচ্ছে কেটে পড়ার লড়াই। কেটে পড়ার লড়াই মানে চুতি বার করতে দেয়, চুতি। তোকে বলবে কার চুতি সবচেয়ে বেশি। যদি এটা প্রিজমের প্রশ্ন তাও এখানে করিয়ে দিচ্ছি, মাথায় রাখ। মিনিমাম, ম্যাক্সিমাম। মিনিমাম কার ক্ষেত্রে হবে দাদা? আরে যে একটু শক্ত মনের হয়, যে একটু হাম্বা চাম্বা হয়, যে একটু গাম্বা গাম্বা হয়, যে একটুখানি ডোলে সোলে যা থাকে, যেমন আর আমার নয়, তাকে দেখবি লোকজন একটু ভয় পায়। সে যদি রাস্তা দিয়ে চলে তাকে যে সে ধাক্কা মারে না, কিন্তু যে দেখবি আমি চিংড়ে হয়, যে চিংড়ি মাছের খোলার মতো হয়, যে রাস্তা দিয়ে চললে একটা কালবৈশাখীর হাওয়া দিলে পুকুরে পড়ে যাবে, তাকে কি একটা ধাক্কা মারলে হয়তো জলের ভেতর ডুবে যাবে, ওদেরকে কিন্তু লোকজন হেভি দাদাগিরি দেখায়, জায়গা থেকে এরকম করে। কিন্তু তার মানে চুটি মানে কি? কাউকে তার ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া। তুই কোনো হাম্বা চাম্বা লোককে সরাতে পারবি না। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যার বেগ সবচেয়ে বেশি, যে নিজের পথে একদম স্ট্রেট চলছে খুব জোরে, বেগ মানে কি খুব স্পিডে চলছে ভাই, তাকে তুই সরাতে পারবি না। তার মানে কার চুটিটা মিনিমাম হবে? লালের ক্ষেত্রে চুটিটা মিনিমাম হবে, কারণ তার বেগ অনেক বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তার একটা ওয়েট আছে ভাই। আর চুটি ম্যাক্সিমাম কার ক্ষেত্রে হবে? বেগুনির ক্ষেত্রে হবে, বেগুনি ভাই। আর কি দেয়? বেগ হয়ে গেল, প্রতিসরাঙ্ক হয়ে গেল, চুটি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। চলো শেষ। আরে বল রে ভাই, আরে ডান, আরে জিও, চলো ভেরি গুড। আরে জিও জিও, আরে দুহাত তুলে বল জয় ধামাকা, দুহাত তুলে বল জয় ধামাকা। একদম 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 একদম। আমাদের আলো কিন্তু 3টে পার্টে শেষ হবে। আমরা আজকে আলো অনেকটা করব, কিন্তু লেন্সটা মনে হয় না আজকে হবে বলে, কারণ এত কিছু একসাথে করলে তোরা বমি করে ফেলবি। তবে হ্যাঁ, তোদেরকে একটা এক্সট্রা ক্লাস করি এটা কমপ্লিট করবো, একটা এক্সট্রা ক্লাস করিয়ে কমপ্লিট করবো। আমার এতটা চাপের শিডিউল চলছে না, তুই চিন্তা করতে পারবি না। হ্যাঁ বল, বল রে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো না মধ্যিখানে পড়ে যায় তো, জানিস তো, নোবডি কেয়ারস অ্যাবাউট দ্য কমন ম্যান। ওই হচ্ছে কথা, যে একদম লাস্টে থাকে বা যে একদম ফার্স্টে থাকে শুধুমাত্র তাকে নিয়েই কথা হয়। মিডল ম্যান বা কমন ম্যানদের নিয়ে খুব একটা কথা হয় না, ওই জন্য সাধারণ মানুষ হয়ে লাভ নেই ভাই। হ্যাঁ, এবার একটুখানি আগের দিকে দেখো, তারপরে আবার দেখছি। হ্যাঁ, এই এখন আবার মাইক অফ করো, আবার মাইক অফ করো, এখন আবার এই জিনিসটা করাবো, তারপরে শুনবো। সবাই একটু এদিকে দেখবে। এই প্রমাণটা তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। দেখাও যে আয়তকার কাঁচের স্ল্যাবের রশ্মির কোনো চ্যুতি হয় না, খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এটা। কিরকম ভাবে করতে হয় তুই দেখে নে, প্রমাণটা খুব ভালো করে দেখবি প্রত্যেকে। যখনই আমি এই প্রমাণটা করতে যাব, প্রথমেই তোকে একটা কথা বলে দেওয়া উচিত, এই প্রমাণটা তোকে মাধ্যমিকে 2 থেকে 3 রকম ভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে। কি কি রকম ভাবে? প্রথম প্রশ্ন তো এটাই হলো, দেখাও যে আয়তকার কাঁচের স্ল্যাবের রশ্মির চ্যুতি হয় না। দ্বিতীয় হতে পারে, দেখাও যে আয়তকার কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2, মানে আপাতন কোণ আর নির্গমন কোণের মান সেম হয়। 3 নম্বর হতে পারে, তোমাকে বলতে পারে যে দেখাও যে আয়তাকার কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি
পরস্পর সমান্তরাল হয়। এই তিনটে জিনিস কিন্তু তোকে জিজ্ঞাসা করতে পারে, এই তিন রকম ভাবে পরস্পর দিয়ে দিয়ে তোকে প্রশ্ন করতে পারে। তোকে যেটাই দিক উত্তর একটাই হবে, যেটা তোকে আমি এখন শেখাতে চলেছি। খুব মন দিয়ে দেখবি, তোরা বিভিন্ন রকম ভাবে অঙ্ক করতে পারিস, এই ডেরিভেশন করতে পারিস। তোকে আমি যে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি তুই সেটা দেখ। আচ্ছা, আমি এতদিন ধরে করাতে করাতে এগুলো দেখেছি যে অনেক ছেলে মেয়ে এই আঁকাটাকে খুব ভুল আঁকে। হয় অবিলম্ব ভুল আঁকে, না হলে রশ্মি ভুল আঁকে, না হলে কোন ভুল দেয়, সবকিছুই ভুলভাল করে। এই জন্য সবাই একটু প্রথম থেকে ভালো করে খেয়াল করবে। এই আমি দেখাচ্ছি একটা আয়তকার স্ল্যাব, দেখালাম। এইবার কি করবে তুমি দেখে নাও। তুমি প্রথমে এখানটা একটা অবিলম্ব টানবে, এই জায়গাটাতে অবিলম্বটা টান। কি দেখাচ্ছি বলতো, আমরা আমরা দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের মাধ্যম 1, এই যে কাঁচটা হচ্ছে আমাদের মাধ্যম 2, আবার এই বায়ুটা হচ্ছে আমাদের মাধ্যম 1। তাহলে 1 2 1, কারণ কাঁচটা বাদ দিয়ে বাকি সবটাই বায়ু রয়েছে। এবার তুই খেয়াল কর, একটা আলোক রশ্মি একটা কাঁচের স্ল্যাব, আচ্ছা কাঁচের স্ল্যাবটারও নাম দিয়ে দাও এ বি সি ডি। এখানে তুমি অবিলম্বটার নাম দিয়ে দাও এম এম ড্যাশ অবিলম্ব। ঠিক আছে, এখানে তুমি এই বিন্দুটার নাম আলোর মাধ্যমে দেবে। কিরকম ভাবে তুই দেবি দেখ। এবার তুই ধরে নিবি যে একটা আলোক রশ্মি এসে এইরকম ভাবে একটা আয়তাকার কাঁচের স্ল্যাবের এডি তলের মধ্যে আপতিত হচ্ছে। এই আলোক রশ্মিটা যখন আমি নাম দেব তখন এই বিন্দুটারও নাম আমি দিয়ে দিতে পারবো। এবার তুই আমাকে একটা কথা বল, এইটা তো বায়ু মাধ্যম ছিল, সেখান থেকে কাঁচ মাধ্যমের মধ্যে ঢুকছে, তার মানে তুই বুঝতেই পারছিস লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে ঢুকছে, তার মানে তুই বুঝতেই পারছিস অবিলম্বের দিকে একটু সরে আসবে, কারণ গরিব মানুষ বড় লোকের দিকে ঢুকছে, চিংড়ি মাছের মালাইকারি ঘরের দিকে সরে আসবে, গল্প শেষ। এই সরে চলে এলো, দেখ অবিলম্বের দিকে একটুখানি সরে এলো, হলো। এবার যেখানটায় এসে আলোক রশ্মিটা পড়েছে আমি সেখানটায় আরো একটা অবিলম্ব টেনে দেব। কি বললাম? বললাম যেখানটায় এসে আলোক রশ্মিটা পড়েছে আমি আগে থেকে টেনে রাখবো না, যেখানটায় আলোক রশ্মিটা পড়েছে আমি সেখান থেকে টানবো, টেনে কাঁচ থেকে যখন বায়ুতে বেরোবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এইরকম ভাবে জাস্ট দেখাবো। তবে যখন দেখাবো খেয়াল রাখবে যেন দ্বিতীয়টা এই প্রথমটা যেন সমান্তরাল আমি দেখাতে পারি। একটু চেক করে নেবে, একদম সমান্তরাল দেখাতে পেরেছি। ঠিক আছে, মানে এইটা আর এইটা যেন পরস্পর সমান্তরাল থাকে। দ্বিতীয় তোমার একটা কাজ হবে, কি কাজ? এরো দেওয়া কাজ। এই এলো, এই গেল, এই গেল, এইটা কিন্তু তুমি অবশ্যই দিয়ে দেবে, না হলে কিন্তু পুরো জিনিসটা ভুল। এবার পি দিলে, কিউ দিলে, আর দিলে, এস দিলে, হলো পি কিউ আর এস একটা রশ্মির গতিপথ। তুমি কি দেখাবে বলো, কি লিখবে বলো, সেই সমস্ত কিছু তোমাদেরকে যে নোটসটা প্রোভাইড করা হবে কাল পরশুর মধ্যে, কালকেই দিয়ে দেওয়া হবে, সেই নোটসটার মধ্যে সব প্রমাণ সমস্ত কিছু লেখা রয়েছে। কিন্তু তোমরা ওই প্রত্যেকটা জিনিস কিন্তু ওখান থেকে পুরো একদম, কোনোটা হ্যান্ডমেড থাকবে, কোনোটা টাইপ মেটেরিয়াল থাকবে, কোনোটা কোনো বই থেকে থাকবে, যেগুলো খুব ভালো জিনিস লেখা রয়েছে বইতে, সেই জিনিসগুলো তোমাদের দেওয়া থাকবে। তো সবকিছু তোমাদেরকে অ্যাজ ইট ইজ পড়তে হবে। দেখো এটা এম এম ড্যাশ লিখেছিলাম, এটা আমি ধরে নিই এন এন ড্যাশ হয়েছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ চারখানা পয়েন্ট আমি দিয়েছি, এবং পয়েন্ট দেওয়ার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য তোদেরকে দিচ্ছি। একটা পি কিউ আর এস আলোক রশ্মির গতিপথ একটা স্ল্যাবের মাধ্যমে তোকে আমি দেখিয়েছি, যেখানে আলোক রশ্মিটা প্রথমে আয়তকার কাঁচের স্ল্যাবটার এডি তলের কিউ বিন্দুতে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর কিউ আর পথে স্ল্যাবের মধ্যে প্রবেশ করেছে, এই যে কিউ আর এই যে আর, কিউ আর পথে স্ল্যাবের মধ্যে প্রবেশ করেছে। তারপরে দ্বিতীয় তলে অর্থাৎ বিসি তলে আর বিন্দুতে আপতিত হয়ে যাওয়ার পর আর এস পথে স্ল্যাব থেকে বাইরে বেরিয়ে গেছে। এই তো তোর বিষয়। এবং এই পুরোটা হওয়ার ফলে একটা হ্যাপাজার্ড ম্যানার তৈরি হওয়ার ফলে কিছু কিছু কোণ তৈরি হয়েছে। কি কোণ? প্রথম যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই কোণটা। এই কোণটা কি? এই যে প্রথম তলটার মধ্যে যে পিকিউ আলোক রশ্মিটা এসে পড়েছে, তো পড়েছে মানে তো এখানে তো একটা আপতন কোণ তৈরি হবে। এই আপতন কোণটাকে আমি লিখছি কি বল, I1। এটা কি হয়ে গেল? প্রথম তলে আপতন কোণ হয়েছে। এইবার তুই চিন্তা করে দেখ, আপতন রয়েছে মানেই প্রতিসরণও হবে। প্রতিসরণ কোনটা? এই যে কোণটা তৈরি হয়েছে তোর এই জায়গাটায়, এই কোণটা, এই কোণটা হচ্ছে এই প্রথম তলটার প্রতিসরণ কোণ। তাহলে এইটাকে আমি কি নাম দেবো বল? R1 নাম দেবো, প্রথম তলের প্রতিসরণ কোণ। এবার তুই চিন্তা করে দেখ, এই আলোক রশ্মিটা এসে পড়লো বিসি তলে, এই বিসি তলটা হচ্ছে আমার দ্বিতীয় তল,
এই দ্বিতীয় তলটাতে তো আলোক রশ্মিটা এসে আপতিত হলো রে ভাই, কারণ এখানটায় তো একবার প্রতিসরণ ঘটে গেছে। তার মানে এখানে কবার প্রতিসরণ ঘটছে? দুবার। একবার বায়ু থেকে কাঁচ, একবার কাঁচ থেকে বায়ু, মানে দুবার প্রতিসরণ ঘটছে। ঠিক আছে, এই যে দ্বিতীয় তলটা বিসি তলটা, এই বিসি তলের মধ্যে এই কিউআর আলোক রশ্মিটা এসে আপতিত হলো, কি কোণে আপতিত হলো? R1 বদলে তুই লিখবি R2, কারণ R1 একবার ইউজ হয়ে গেছে, তো তুই লিখবি R2। এখন তুই লিখতে পারিস বা বলতে পারিস, দাদা আমরা আপাতন বোঝানোর জন্য R2 ইউজ করব। আমি বললাম হ্যাঁ করবি। দেখ, আই আর আর কেউ পেটেন্ট নিয়ে রাখেনি যে আইটা আপতন আরটা প্রতিসরণ, এমনি কোনো বিষয় নয়, আমরা ধরি তাই আমরা মানি। কিন্তু এখানে আমাদের যখন করতে হবে, তুই অন্য কিছু ধরতে পারিস, বাট আমি বলবো এটাই ধরবি, কারণ সুবিধা হয়। দ্বিতীয় তলটার মধ্যে আপতন কোণের মানটাকে আমরা কত ধরছি বল? R2 ধরছি। এইবার দ্বিতীয় তল থেকে যখন আলোক রশ্মিটা বেরোচ্ছে, মানে যখন প্রতিসরণটা ঘটছে, এখানে একটা প্রতিসরণ কোণ তৈরি হচ্ছে, যেটাকে আমরা I2 বলে থাকি। বলো ডান, বলো ক্লিয়ার, বলো শেষ। এইবার খুব মন দিয়ে আমার কথাটা শুনবে। তাহলে আমি এখানটায় লিখতে পারি প্রথম তল, প্রথম তলে ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো এডি। প্রতিসরণের ক্ষেত্রে প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে এইটা আমার আপতন কোণ আছে, যেটাকে আমি I1 বলছি। তাহলে আমি লিখতে পারি সাইন I1। আমি এই R1 টাকে প্রতিসরণ কোণ বলছি, তাহলে আমি লিখতে পারি সাইন R1। তাহলে আমি লিখতে পারি প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে সাইন I1 বাই সাইন R1। এইবার বল প্রথম তলটাতে কি থেকে কোথায় আসছিল? মাধ্যম 1 থেকে মাধ্যম 2 তে। তাহলে আমরা লিখতে পারি 1 মিউ 2, মানে 1 থেকে 2 তে যাচ্ছে। হয়েছে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1। হয়ে গেল, লিখতে পারলাম। এইটাকে আমরা দিয়ে দিলাম প্রথম সমীকরণ। খতম। এইবার প্রথম তলে আপতনটা যদি তোর ক্লিয়ার থাকে, তাহলে তুই দ্বিতীয় তলে আপতনটার উপর নজর দে। দ্বিতীয় তলে যখন আপতনটা ঘটছে, তখন তুই বুঝতে পারছিস বিসি তলে এই যে কিউআর আলোক রশ্মিটা R2 আপতন কোণে আপতিত হচ্ছে, আর যখন নির্গত হচ্ছে তখন I2 কোণে নির্গত হচ্ছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো দ্বিতীয় তলে আপতনের ক্ষেত্রে, দ্বিতীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে কি লিখবো আমরা? আমরা লিখবো সাইন আপতন কোণ, আপতন কোণ কোনটা? R2, সাইন R2 বাই প্রতিসরণ কোণ কোনটা? I2, সাইন I2 ইকুয়াল টু 2 মাধ্যম থেকে 1 মাধ্যমে যাচ্ছে, তাহলে 2 মিউ 1। গল্প শেষ, গল্প শেষ। লিখবো মিউ 1 বাই মিউ 2। শেষ হয়ে গেল। এবার কি লিখবো? দেখ, এখানে প্রথম সমীকরণ পেয়েছি, দ্বিতীয় সমীকরণও পেয়েছি, বাট এখনো আমি থামবো না। আমি একটা জিনিস এখানে করে দেখাবো তোদেরকে। কি করে দেখাবো? এখানটা একটুখানি ঘাটটাকে একটু বাঁকা, তোরা একটু এই ঘাটটাকে এইরকম করে বাঁকা। বাঁকালে তুই একটা জিনিস দেখতে পাবি, জানিস তো? কি দেখবি জানিস? দেখবি হচ্ছে এখানটায় এই একটা এম এম ড্যাশ রশ্মি আছে, বল দেখতে পাচ্ছিস? বাঁকা মাথায় দেখতে পাচ্ছিস একটা এম এম ড্যাশ রয়েছে, আবার বাঁকা মাথায় দেখতে পাচ্ছিস একটা এন এন ড্যাশ রয়েছে। এরা দুজন পরস্পর সমান্তরাল রয়েছে। বাঁকা মাথায় দেখতে পাচ্ছিস এই দুটোকে এই রকম ভাবে ভেদ করেছে রশ্মিটা। বাঁকা মাথায় দেখতে পাচ্ছিস একটা জেড আকৃতি তৈরি হয়েছে, জেড এরকম একটা আকৃতি তৈরি হয়েছে। তাহলে তুই বাঁকা মাথায় জেড দেখে ফেলেছিস, লম্বা মাথায় কিন্তু এন দেখবি, বাঁকা মাথায় তুই জেড দেখতে পাবি। যখনই তোর মাথা বেঁকে গেল, তখন যখন তুই এই জেডটা দেখতে পেলি, তাহলে তুই একটা জিনিস বুঝে গেছিস
জেড এর এই অন্তর্ভুক্ত কোণগুলোকে একান্তর কোণ বলে। দুটো সমান্তরাল একটা ভেদক একান্তর কোণের গল্প চলে এসছে। কি লিখবো বল? লিখবো একটু স্ট্র্যাটেজি মেনটেন করে। কি লিখবো? এম এম ড্যাশ এন এন ড্যাশ সমান্তরাল। লিখবো এম এম ড্যাশ ও এন এন ড্যাশ পরস্পর সমান্তরাল। ও কে ভেদক? কিউ আর ভেদক। কিউ আর ভেদক। তাহলে আমরা লিখতে পারি এর অন্তর্ভুক্ত কোণ মানে R1 আর এর অন্তর্ভুক্ত কোণ মানে R2। এই যে কোথায় R2 গেল? এই যে R2। এরা দুজন পরস্পর সমান ডিউ টু একান্তর কোণের ফর্মুলা। এইবার তুমি এটা কেন করলে? এই যে দ্বিতীয় সমীকরণটা বেরিয়েছিল রে, এই যে এইটা, এখানটায় তুই R2 জায়গার মধ্যে R1 বসাতে পারিস তো? আবার তুই এটা করিস না জানো, এখানে আবার R1 এর জায়গায় R2 বসিয়ে দিলি না, যে কোনো একটাকে চেঞ্জ করবে। সুতরাং এখন লেখা যায় না যে সাইন R2 জায়গায় আমি R1 বসালাম, তাহলে হয়ে গেল সাইন R1। নিচে আমি বসালাম সাইন I2, তো বসিয়ে দিলাম সাইন I2 ইকুয়াল টু লিখতে পারি তো μ1 বাই μ2, μ1 বাই μ2। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। ডান রে ভাই, ডান। এইবার এই যে 1 আছে আর এই যে 2 আছে, বোর্ডটা কোনদিন খুলে না পড়ে যায়। এই যে 2 আছে, এই 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। ক্লাস শেষ হয়নি ভাই, ডান ডান করিস না, জিনিসটাও শেষ হয়নি। দেখবি অনেক সময় মন্ত্র বলার সময় ঠাকুর মশাই বলেন নম, তখন সবাই ভাবে পুষ্পাঞ্জলি শেষ, যে আবার আবার দিকে মন্ত্র শুরু করে দিয়েছে, ওই টাইপের কেস হয়েছে। 1 ও 2 থেকে পাই, কি পাই রে? পাই কি রে? এই যে জিনিস দুটো আছে দেখ, সমান চিহ্নের বাম দিকের গুলোকে গুণ কর, ডান দিকের গুলোকে গুণ কর। বাম দিকে কি ছিল? সাইন I1 বাই সাইন R1, গুণ কর ডান দিকের গুলোকে সাইন R1 বাই সাইন I1 ইকুয়াল টু, এবার তুই গুণ কর ডান দিকের গুলোকে μ2 বাই μ1, μ2 বাই μ1 ইনটু কর μ1 বাই μ2, μ1 বাই μ2। তুই খেয়াল করে দেখ, μ2 μ2 μ1 μ1 সব গেল, R1 R1 গেল। লিখতে কি পারলাম? সাইন I1 ইকুয়াল টু সাইন I2। এই জঙ্গি গোষ্ঠীরা চেঞ্জ করেছে, এখানে I2 ছিল, জঙ্গি গোষ্ঠীগুলো I1 বসিয়ে দিয়ে গেছে। এইবার এই সাইন I1 ইকুয়াল টু সাইন I2 হলো, দুদিকে সাইন এলিমিনেট হয়, তোরা জানিস। যারা জানিস না তারা আবার ক্লাস 10 এ শুরু থেকে পড়তে শুরু করো, কিছুদিন পরেই শুভ মহরত আসছে, পড়তে শুরু করবে। যারা জানো না এখনো যে দুদিকে সাইন কাটে, কাটে মানে এলিমিনেট হয়ে যায়। হয়ে গেল দুটো সমান। এবার কি আছে? এই তো প্রমাণ হয়ে গেছে, আয়তকার কাঁচের স্ল্যাপের রশ্মির কোনো চ্যুতি হয় না। রে চ্যুতি হয় না বলেই তো দুটো সেম হচ্ছে রে। একটু আগে তোকে শেখাচ্ছিলাম দুটো সেম কখন হবে, যখন চ্যুতি হবে না। আরে তোকে তো বলে দিলাম যদি দুটো কোণ সেম হয়, তার মানে এটাও যতটা কোণে বেঁকে এটাও ততটা কোণে বেঁকে, এরা পরস্পর সমান্তরাল। আরে প্রমাণ হয়ে গেছে। তাহলে লেখ জয় ধামাকা, আরে লেখ রে লেখ। আমি এটা খুব একটা গোপন কথা বলছি, এই কথাটা তো বলা উচিত না, খুব একটা গোপন কথা বলছি। যারা যারা মানে এমনি অনেকে আছে জানিস তো, এই তুই চুপ কর, আমি বলছি শোন। এমনি অনেকে আছে জানিস তো, এই আমাকে যদি বলতে মনে হয় দিবি না, আমি একটা জিনিস বলছি শোন না, এই ব্যাপার, এই ভালো ব্যাপার শোন। এটা এমনি অনেকে আছে, ধর কিছুক্ষণের জন্য, যদিও এটা খুব তাড়াতাড়ি এক্সপায়ার করে গেছে, কিছুক্ষণের জন্য ধামাকা ব্যাচের প্রাইসটা 499 রাখা হয়েছিল। এইটা যদি আমার অ্যাকাউন্টটা ফ্রিজ না হয়ে যেত, তাহলে রাত্রিবেলাই কমপ্লিট হয়ে যেত। এইটা সকালবেলা 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, মানে 20 তারিখ রাত্রির 12টা থেকে ওই সময়টা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া সত্ত্বেও, একটা অন্য অ্যাকাউন্ট দেওয়া সত্ত্বেও সকাল 9টা 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কি খুব জোর হলে হয়তো 12টা অব্দি চলেছে, কিন্তু তার মধ্যে শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে এমনি অনেক
ছেলে মেয়ে আছে বা তাদের গার্জেন আছেন যারা এরকম মন্ত্র করছিল, এই তুই পাঠিয়ে দে 500 টাকা আর যাবে যাবে থাক, ফ্রড আছে, এটা ফ্রড কেস আছে, এই টাকা কেউ পড়ায় নাকি, ফ্রড কেস আছে। এমনি আমি শিওর এমনি অন্তত অন্তত 30 থেকে 40 জন এমনি করবেই করবে, তোরা আমার সাথে এগ্রি করবি। অনেকের গার্জেনরা এটা বলবেই বলবে এটা ফ্রড কেস আছে, আর ঠিক আছে দিয়ে দে, যাবে যাবে 500 টাকা যাবে যা, এমনি করবেই করবে। এবার তারপরে এইটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে শুরু হয়েছিল 799 এর কেস। এবার 799 এ যখন কেস হচ্ছে, আমি এই পুরো জিনিসটার জন্য একজন হোয়াটসঅ্যাপ অপারেটরকে বলেছিলাম যে প্রত্যেকদিন মানে প্রত্যেক নিয়ত জয়েন করা ছিল, প্রতিনিয়ত। মানে আমার হোয়াটসঅ্যাপটা আমার কাছে ছিল এবং তার কাছে একটা হোয়াটসঅ্যাপ ওয়েব ছিল। এই 800 টাকা করে দেওয়া হলো এবং তখন শুরু হলো আরেকটা কেস। কেসটা হচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমি বলছি না কিছু অস্বাভাবিক। এখানে শুরু হয়েছে যেটা, সেখানে তো ধর কেউ একজন পাঠিয়ে দিয়েছে টাকাটা, ঠিক আছে, 499 টাকা পাঠিয়ে দিয়েছে ভুল করে। এবার যার কাছে অপারেট করছে, মানে আমি চ্যাটটা দেখে আমার খুব হাসি হয়েছে, যার কাছে যে অপারেটটা করছিল সে লিখেছে, বাবু তোমাকে আরো এই টাকাটা পাঠাতে হবে, যে মাইনাস করে। একজন লিখেছে, আমি বাবু বলছি না, বাবুর গার্জেন বলছি। এবার আমার এটা দেখে এত হাসি হয়েছে না, সেই রকম মিম ফিম গুলো ছিল না কয়েকটা, যে না আমি বাবুর বাবা বলছি, বাবু বলছি না, ওই টাইপের একজন বলেছে, না আরে সেরা সেরা, বলছি আমি বাবু বলছি না, বাবুর গার্জেন বলছি। হেভি রকম হয়েছে এরকম কয়েকটা। আরে এরকম হয় এমনি কয়েকটা। এবার কি হয়েছে, এত চ্যাট আমার পক্ষে মেনটেন করা পসিবল ছিল না সেই সময়। মানে ওই যে দিনটা আমি কি ভেবে যে দিয়েছিলাম, আমি ভেবে টেস্ট পরীক্ষা 10 দিন পরে, এখন আর ছেলে মেয়েগুলো পড়ছে কি পড়ছে না ঠিকভাবে, 100 জনের জন্য দিয়ে দিই, দেখা যাক 100 জন ভর্তি হয় কিনা। টোটাল ভর্তি মনে 120-25 জন মতো হয়ে গেছে এখনো পর্যন্ত, আমি এখনো জানি না কত হয়েছে, আমি এক্সাক্ট জানি না এখনো। চলো, আমাদের এই সমস্ত কিছু ডান হয়ে গেছে, এবার আমরা একটু প্রিজম শুরু করতে চলেছি। প্রিজমটা শুরু করার আগে আমি সবার একটু চোখের পরীক্ষা নিতে চাই। এই প্রিজমটা যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে কতগুলো আয়তাকার তল আছে আর কতগুলো ত্রিভুজাকার তল আছে, একটুখানি কেউ বলে দেখাও তো দেখি, আয়তাকার তল আর ত্রিভুজাকার তল কতগুলো রয়েছে। দেখো তুই বুঝতে পারছিস একটা জিনিস, এই একটা আয়তাকার তল আছে, এই একটা আয়তাকার তল আছে, এই নিচে একটা আয়তাকার তল আছে, আর ত্রিভুজাকার তল কতগুলো আছে তোরা বল দেখি, বল দেখি ঝপাঝপ। আরে জিও জিও, হেভি সুন্দর ব্যাপার। এই জন্যই দেখবি আমি এরকম একটা ছবি এনেছি। হ্যাঁ, এবার এবার তোরা একটুখানি চুপ করে যা, আমি বলছি। দেখ, খেয়াল করে দেখ, এই সামনের যে তলটা রয়েছে সেটা যেটা তুই দেখতে পাচ্ছিস সেটা একটা ত্রিভুজাকার তল। আবার তুই যে পেছনের তলটা দেখতে পাচ্ছিস, ওই যে পেছনের তলটা, সেটাও একটা ত্রিভুজাকার তল। তার মানে এই চুপ কর, আমি যেটা বলছি শোন মন দিয়ে, এই সামনেরটা একটা ত্রিভুজাকার তল, এই পেছনেরটা একটা ত্রিভুজাকার তল, তার মানে দুখানা ত্রিভুজাকার তল আছে। হয়েছে, খুব ভালো কথা। এবার তুই চিন্তা কর, এই যে সাইডে যে ঢালুটা নেমে যাচ্ছে, যেখান থেকে হয় তুই নামবি, না হয় এটা থেকে উঠবি, বুঝতে পারছিস, জীবনের কথা বলছি, সেইটা একটা আয়তাকার তল। এই যে ঢালুটা নেমে যাচ্ছে সেইটা একটা আয়তাকার তল, এই যে তলায় যেটা রয়েছে সেটা একটা আয়তাকার তল। তাহলে মোট মাঠ 3টে আয়তাকার তল আছে আর 2টো ত্রিভুজাকার তল আছে, পরীক্ষায় এটা আসে। আচ্ছা, আর কি আসবে তোর প্রিজম থেকে? প্রিজম থেকে একটা প্রমাণ আসে ভাই, একটা প্রমাণ। কি প্রমাণ দেয় বল? তোকে বলবে ন্যূনতম চ্যুতির একটা প্রমাণ করতে। আমি ন্যূনতম চ্যুতির প্রমাণটা করব, এক্ষুনি করব। প্রত্যেকে খুব মন দিয়ে ন্যূনতম চ্যুতির প্রমাণ এবং তার ছবিটা দেখবে, খুব মন দিয়ে দেখবে। এই প্রমাণটা পরীক্ষাতে বহুবার এসছে, এই ছবিটা অনেকে আঁকতে পারিস না, খুব ভালো করে দেখবি কি করে করতে হয়। একটা প্রিজমকে যখন আমরা সামনে থেকে দেখি, প্রিজমটা বেঁকে গেছে, আমি জানি আমি খুব ভালো ছবি আঁকি, 3টে দেশ থেকে আমি নোবেল পেয়েছি ছবিতে, আমি হচ্ছি ফোনপে পরোটার শিষ্য। চলো, হয়েছে, এবার দেখ। হ্যাঁ, এবার এদিকে দেখ, বদমাস করে, আরে ইচ্ছা করে বলছি, এদিকে দেখ। এই যে পুরো প্রিজমটা রয়েছে, আমি প্রিজমটাকে সামনে থেকে দেখছি, সামনে থেকে যখন দেখছি প্রিজমটার একটা প্রধান ছেদ আমি দেখতে পাচ্ছি। এই যে প্রধান ছেদটা হচ্ছে এইটা,
এই প্রধান ছেদটার মধ্যে দিয়ে আমি রশ্মির গতিপথটা দেখানোর পূর্বে অবিলম্ব দেখাবো। এই একটা অবিলম্ব, এই একটা অবিলম্ব, দুটো অবিলম্ব আমি এরকম ভাবে দেখিয়ে দেবো। যখন আমি দুটো অবিলম্ব দেখিয়ে দিলাম, এইবার আমি এখান থেকে দেখাবো রশ্মির গতিপথ। কিরকম ভাবে দেখাবো খেয়াল করবে। এই রশ্মিটা এরকম ভাবে, রশ্মি কেন ডটেড, এই এই রশ্মিটা এরকম করে গেল, যাওয়ার পর এরকম করে ঢুকলো, এরকম করে বেরিয়ে গেল। আমি এই রশ্মির গতিপথটাকে দেখানোর জন্য তিনটে অ্যারো ইউজ করব। এই 1 নম্বর অ্যারো, 2 নম্বর অ্যারো, 3 নম্বর অ্যারো। যারা যদি আমরা অ্যারো দিতে ভুলে যাই তাহলে কি হবে, তুমি 0 পাবে। এবার এদিকে দেখো, এই যে পুরো প্রিজমের প্রধান ছেদটা রয়েছে সেখানে আমি লিখলাম এ বি সি। হলো, আমি দুটো অবিলম্বকে দেখাবো এরকম করে, এক্স ওয়াই জেড। হয়ে গেল। এবার আমি এর মধ্যে থেকে রশ্মির গতিপথটাকে দেখাবো। কিরকম করে দেখাবো, পি কিউ, এই একই কালি হয়ে যাচ্ছে, এত কালি দিয়েছে বোর্ড আমাকে, আমি দুটো কালি ইউজ করি শুধু, পি কিউ আর এস। হয়ে গেল। তাহলে কি দেখালাম আমি তোকে, আমি দেখালাম এবিসি একটা প্রিজমের প্রধান ছেদ, যার পুরো লেখা তোমরা নোটসের মধ্যে পাবে। সেই প্রিজমের মধ্যে দিয়ে এই এবি তলের কিউ বিন্দুতে পি কিউ আলোক রশ্মি আপতিত হলে, আলোক রশ্মিটা কিউ আর পথে প্রিজমের মধ্যে প্রবেশ করলে এবং আর এস পথে প্রিজম থেকে বেরিয়ে গেল। দ্বিতীয় যে ভুলটা ছেলেমেয়েরা করে সেটা হচ্ছে কোণ দেখানোতে ভুল করে। কোনটা কোথায় আমি দেখাবো দাদা, এই যে মনে রাখবি কোণ সবসময় অবিলম্বের সাথে হয় ভাই। তাহলে তুই কেন বেশিরভাগ ছবিতে আমি দেখেছি ছেলেমেয়েরা এখানে কোণ দেখায়, কেন ভাই? তোর কোণ কেন প্রিজমের সাথে হবে? তোর কোণ তো অবিলম্বের সাথে হবে। তাহলে এই কোণটা হচ্ছে তোর প্রথম তলের আপতন কোণ I1। সেম ব্যাপার, এইটা দেখ অবিলম্বের সাথে হচ্ছে, এই কোণটা হচ্ছে তোর প্রথম তলের প্রতিসরণ কোণ R1। দেখ আগের বারে স্ল্যাবের মতোই এখানে দ্বিতীয় তলের মধ্যে কি আলোক রশ্মিটা আপতিত হচ্ছে, সেই জন্য এইটাকে আমরা ধরবো প্রতিসরণ কোণ R2। এই যে নির্গত হচ্ছে এইটাকে আমরা ধরবো দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ, যেটাকে আমরা I2 বলি। গল্প শেষ। তার মানে I1 R1 R2 I2 কমপ্লিট। এইবার যদি এই প্রিজমটা না থাকতো তখন মনে হচ্ছে এই যে রশ্মিটা সেটা এইরকম ভাবে বেরিয়ে যাবে, আর এই যে রশ্মিটা সেটা এই জায়গা থেকে কোথাও জায়গা থেকে এটা আসছে। এই যে দুটো রশ্মি একে অপরকে পেছনের দিকে বাড়িয়ে দেওয়ার পর যে ইন্টারসেক্ট করলো, মানে এই ইন্টারসেকশন যে জায়গাটা, এই যে কোণটা তৈরি হয়েছে, এই ইন্টারসেকশন কোণটা যেটা এই দুটো রশ্মির মিলিত প্রবাহের ফলে তৈরি হয়েছে, দুটোকে পেছনে বাড়িয়ে দেওয়ার ফলে তৈরি হয়েছে। এই দুটো সমান্তরাল হওয়া উচিত। তোরা জানিস আমি খুব সুন্দর আঁকি আসলে, সেই কারণে একটু সমান্তরালটা হয়নি, একটু করে দে সমান্তরাল। হ্যাঁ, করলে আবার বেঁকে যাবে কিছু। যাক যাক, এদিকে দেখ, এই যে দুটো কোণ, এই যে একটা কোণ তৈরি হয়েছে দুটো রশ্মির ইন্টারসেকশনের জন্য, এইটাকে ডেল্টা দিয়ে লেখা হয়। ডেল্টা মানেই হচ্ছে চুটি কোণ। এইটারই ভ্যালু তোকে বার করতে হবে। তোরা এতদিন এই ছবিটাকে আঁকতিস, কেউ ঠিক আঁকতিস কেউ ভুল আঁকতিস। এইবার আমি এই কোণটার ভ্যালুটা যখন বার করব তার আগে তোকে একটু অঙ্ক শেখাবো। কি অঙ্ক শেখাবো বল? আমি তোকে বলবো বাচ্চারা বলো এটা কি, তুমি বলবে এটা চতুর্ভুজ। ঠিক আছে, তুমি খুব ভালো বলেছো। এইটা কি করলাম, তুমি একটা বৃত্ত আঁকলে দাদা। বললাম আচ্ছা। আচ্ছা এইটা কি দেখাচ্ছি, এটা হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক হচ্ছে দাদা। বললাম আচ্ছা। আচ্ছা এই যে কোণটা তৈরি হয়েছে এটা কি কোণ? বললাম বহিস্থ কোণ। এই প্রথম তুমি একটা কিছু ঠিক বললে। এবার তুই আমাকে একটা কথা বল, এই যে বহিস্থ কোণটা তৈরি হয়েছে এর অন্তস্থ কোণ কোনগুলো? অন্তস্থ মানে ভেতরের, এই কোণটা এই কোণটা। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ এই দুটো মাথায় রাখবে। একটা ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সেম হয়। মানে এই কোণটার ভ্যালু এই দুটো কোণের সমষ্টির সাথে সেম হয়। কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়? তখন কিন্তু আর সমষ্টিটা সেম হয় না, তাই না? ইকুয়াল হয়ে যায় বিষয়টা একটার সাথে। দেখ সেই সব বিষয়গুলো অঙ্কের টিচাররা বলবেন। এদিকে দেখ, এই যে পুরো ছবিটা রয়েছে, এই ছবিটার মধ্যে আমি যদি তোকে বলি প্রথমেই একটু বড় করি, বলতো এই সবাই বলবি, কেউ চেপে থাকবি না ভাই। এদিকে দেখ, এই তুই চুপ কর, তুই শুনবি শুধু এখন।
যখন বলতে বলবো তখন জয় ধামাকা বলবি। এদিকে দেখ, এই বড় কোণটা I1, তাহলে এই বড় কোণটাও I1 হওয়ার কথা, কারণ আমরা জানি বিপরীত কোণ সেম হয়। তো এইটা I1 হলে এটাও I1 হবে, কিন্তু দাঁড়া এতটা না R1 হয়ে গেছে। আরে তো তাতে কি হয়েছে, কতটা পড়ে আছে, কিতনা জমিন বাকি হে না ইতনা জমিন বাকি হে। তো এইটুকুর ভ্যালু কত হবে না, গোটাটা I1, এতটুকু তুই দখল করে নিয়েছিস, তাহলে বাকিটা I1 মাইনাস R1। বল হ্যাঁ। তুই এদিকে তাকা রে ভাই, এই পুরো কোণটা I2, তাহলে বিপরীত কোণের নিয়ম অনুযায়ী এই পুরো কোণটাও I2 হওয়া উচিত। তুই আমাকে বল এইটুকু কোণ কি হয়ে গেছে, R2 হয়ে গেছে। আরে লাট্টু নয় ভাই, R2। তাহলে এই কোণটা কি হবে, I2 মাইনাস R2। বল শেষ, বল জয় ধামাকা, বল কমপ্লিট। তাহলে যদি তাই হয়, একটু মন দে, এখানটায় একটা জিনিস দেখতে পাচ্ছিস, এই এখন থেকে নয়, দাঁড়া, এখানটায় একটা জিনিস তুই দেখতে পাচ্ছিস, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যে ত্রিভুজটার এইটা হচ্ছে একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মানটা এই যে দুখানা বিপরীত অন্তস্থ কোণ আছে তাদের সমষ্টির সাথে সেম হবে তো রে। হ্যাঁ, এবার তুই চুপ কর, জয় ধামাকা করছে। এদিকে দেখ, প্রত্যেকে দেখবে এই যে ডেল্টার ভ্যালুটা রয়েছে সেটা তাহলে I1 মাইনাস R1 আর I2 মাইনাস R2 যোগফলের সাথে সেম হবে। দেখ রে দেখ, ডেল্টার মানটা I1 মাইনাস R1 I2 মাইনাস R2 যোগফলের সাথে সেম হবে। বল হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো প্রথমেই, হ্যাঁ এদিকে দেখ, আমি এখানে একটা কোণের নাম দিতে হবে, একটা ও দিই, একটা ও, এখানে ত্রিভুজ বোঝানোর জন্য একটা ও দিই। ও দেওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি, ও কিউ আর, এই যে তিনটে জিনিস দেখেছি। তাহলে আমি লিখি ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে কি লিখবো, এই যে বহিস্থ কোণ ডেল্টা সেটা ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। বল হ্যাঁ। দাদা এটাকে লেখা যায় তো I1 প্লাস I2 মাইনাস কমন নিয়ে R1 প্লাস R2। যে মাইনাস কমন নেওয়ার কেস বোঝেনি সে সোজা আমার বাড়ি থেকে এসে টিকিট নিয়ে যাও ক্লাস 8-এর, এবং ভালো করে সফর করে এসো, দেখবে এদিকে। তাহলে এই যে আমি করিয়ে দিচ্ছি তোদেরকে, দেখ অনেকে পারিস না এগুলো। I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 হলো। দেখ আমি দুটোকে কাছাকাছি আনছি, I1 প্লাস I2, মাইনাসটাকে কমন নে, ভেতরে প্লাস হয়ে গেল, R1 প্লাস R2 হয়ে গেল। আচ্ছা, এই যে পুরো জিনিসটা বেরিয়েছে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে রেখে দিচ্ছি। দ্বিতীয় আমি যে কাজটা করতে চলেছি সেটা একটা ভয়ানক বিপজ্জনক কাজ। কি কাজ জানিস, এই যে কিউ আছে, এই যে আর আছে, এই যে ওয়াই আছে, এই তিনজন মিলে একটা ত্রিভুজ তৈরি করেছে। আমি ওই ত্রিভুজটাকে নেব, ত্রিভুজটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ত্রিভুজ কিউ ওয়াই আর, কিউ ওয়াই আর। আচ্ছা, এর ক্ষেত্রে কি দেখছি, দেখছি R1, ভেতরে কোনটার কথা বলছি কিন্তু, প্লাস অ্যাঙ্গেল ওয়াই প্লাস R2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি যে বুঝলাম R1 প্লাস R2 ভ্যালু হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওয়াই। আরে পরিষ্কার রে ভাই, হয়েছে। চলো এইবার আমি আরেকটা খুব বিপজ্জনক খেলা খেলতে চলেছি। কি খেলা একটু দেখে নাও। আমি একটা চতুর্ভুজ ধরতে চলেছি। চতুর্ভুজটা কোথায় আছে দাদা, আমি তো চোখে দেখতে পাচ্ছি না। আরে চশমা পর, এই দেখ, এইটা হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার কিউ, এই হচ্ছে আমার ওয়াই, এই হচ্ছে আমার আর। এই চারটে মিলিয়ে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে তো? তুই বলবি হ্যাঁ হ্যাঁ। এই যে কিউতে একটা অভিলম্ব আছে তো,
এই আর এতে একটা অভিলম্ব আছে তো, তাহলে কিউ আর আর এই দুটো কোণ 90 ডিগ্রি হবে তো? তুই বলবি হ্যাঁ হবে হবে হবে। এইবার মন দিয়ে শুনবে, এই পর্যন্ত করার পরে আমি লিখছি চতুর্ভুজ, কি নাম তার? নাম তার গুলবাহার নয়, ভুল ভাবছিস, নাম ছিল তার গুলবাহার নয়, এ কিউ ওয়াই আর। তাহলে চতুর্ভুজ এ কিউ ওয়াই আর এর ক্ষেত্রে যেই নাম ছিল তার বলেছি, লোকজন ভাবছে গুলবাহার। চল এদিকে দেখ, এই চতুর্ভুজটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল ওয়াই, অ্যাঙ্গেল আর, তার চারটে যোগফল এ কিউ ওয়াই আর, এই চারটে যোগফল কত বল? 360 ডিগ্রি। বল কমপ্লিট। তুই একটু আগে আমার কাছে শুনলি অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল আর এর যোগফল হচ্ছে 90 প্লাস 90 180, কারণ এখানেও অবিলম্ব এখানেও অবিলম্ব। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 90 90 180। কারণ হিসাবে লিখবো অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা রয়েছে সেখান থেকে আমরা কনক্লুশন পেলাম অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ওয়াই 180 ডিগ্রি। কি লিখবো বলতো? এবার লিখবো অ্যাঙ্গেল ওয়াই এর ভ্যালুটা এখানে তুই বসিয়ে দে। বল অ্যাঙ্গেল ওয়াই এর ভ্যালু কি? তোকে এইটা যেটা তুই বার করেছিস সেটা দিয়েও অঙ্কটা হয়ে যায়, ডিরেক্ট আর ওয়ান আর টু জায়গার মধ্যে এটা বসিয়ে দে, সেখানে এবার তুই ওয়াই এর ভ্যালুটা নিয়ে বসিয়ে দে, তো সেটাও হয়ে যায়। তুই ওই প্রসেসও করতে পারিস, আমি তোকে ওই প্রসেসেই করে দেখাচ্ছি চল। আর না হলে তুই আরেকটা প্রসেস যেটা করতে পারিস, অ্যাঙ্গেল ওয়াই এর ভ্যালুটা বার কর, বার করে এখানটায় বসে, যেটা বেরোবে অ্যাঙ্গেল এ এর ভ্যালু সেটা নিয়ে ওখানে বসিয়ে দে, পরিষ্কার কথা হয়। আমি এক কাজ করছি শোন, আমি ভাই ভায়োলেন্ট প্রসেস করতে চাই না, আমি এক কাজ করি, আমি এই যে দুখানা ভ্যালু বেরিয়েছে অ্যাঙ্গেল ওয়াই এর ভ্যালু বের করি। অ্যাঙ্গেল ওয়াই এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। এই যে দুখানা আমার ভ্যালু বেরিয়েছে, এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এই তিনটে ভ্যালু নিয়ে আমি কাজ করবো। এটা 1, এটা 2 আর এটা আমার 3। আমি কি করব শোন, আমি এই 2 আর 3 এর ভ্যালু 1 এর মধ্যে পুট করে দেবো। কিভাবে পুট করব দেখতে থাক। লিখবো 1 2 ও 3 থেকে পাই, বা তুমি ভেঙে ভেঙেও করতে পারো, কোনো ব্যাপার না, তুমি এরকম ভাবে করবে। দেখো তোমাকে একদম সহজ প্রসেসে শেখাচ্ছি। এটা 2 আছে, এটা 1 আছে, তাহলে তুমি লেখো 1 ও 2 থেকে পাই। এত সহজে তোকে শেখাবো রে, তুই কল্পনা করতে পারবি না। 1 ও 2 থেকে যখন পাই, কি পাই? আর ওয়ান আর টুর ভ্যালুটা বেরিয়েছে, ওটা তুলে এখানটায় বসিয়ে দাও। তাহলে ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 ভ্যালু কত? 180 ডিগ্রি মাইনাস ওয়াই। তাহলে লেখ না 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওয়াই হলো। এবার ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস 180 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস অ্যাঙ্গেল ওয়াই হলো। এইবার এই যে সমীকরণটা তোর বেরিয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের 4 নম্বর সমীকরণ। এইবার তুই কি করবি? তুই এই ভ্যালুটাকে এখানটা পুট করে 4 নম্বর সমীকরণটা যেটা পেলি তার মধ্যে তুই 3 এর ভ্যালুটা বসিয়ে দে। কেন বসাবো? আমি গাছের কথা সবুজ করছি না, এই তো ওয়াই এর ভ্যালু তো আমার চাই, ওয়াই এর ভ্যালুটাকে পুট কর। তো ওয়াই এর ভ্যালুটা পুট করবো, এটা হচ্ছে সব থেকে সহজ ভেঙে 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 করা। 4 ও 3 থেকে পাই, তুই একবারেও করতে পারতিস, কিন্তু এটা আমি তোকে ভেঙে করালাম। আমি এই প্রসেসে প্রথমবার করছি এত ভেঙে। চলো ডেল্টা ইকুয়াল টু কি করব? I1 প্লাস I2 মাইনাস আছে 180 ডিগ্রি। এবার এই যে অ্যাঙ্গেল ওয়াই আছে, এই ওয়াই এর ভ্যালুটাই তো তুই বার করে রেখেছি, বসিয়ে দে না। প্লাস 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ হয়ে গেল। দেখ 180 180 গল্প হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল এ। হল কমপ্লিট। শেষ শেষ, যা প্রমাণটা শেষ। ম্যাজিক নাম্বার 6ও করাবো, তুই কোনো চাপ নিস না। হ্যাঁ, কিন্তু ওর থেকে একটু অন্য প্রসেসে করাবো। চল হয়ে গেছে। আমরা থার্ড পার্টটা একটা এক্সট্রা ক্লাসে কিছুদিন পরে করব।
চল একটা লাস্ট জিনিস দেখে নেওয়া যাক, যেটাকে ন্যূনতম চ্যুতিকোণ নাম দেওয়া হয়। এটাও পরীক্ষাতে বহুবার এসছে। তোরা প্রত্যেকে এক্ষুনি প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালাটা দেখলি। ডেল্টা ইকুয়াল টু I1 মানে প্রথম তলে আপতন কোণ, প্লাস I2 মানে দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ, মাইনাস এটা হচ্ছে প্রিজম কোণ। এইবার একটুখানি মন দিয়ে দেখে নে ভাই, যদি কখনো তুই দেখতে পাস এই I1 এর ভ্যালুটা I2 এর সাথে সমান হয়ে গেছে, এই একটাই মাত্র কন্ডিশন আছে যেখানে চ্যুতি কোণটা ন্যূনতম হয়ে যায়, তাহলে এইটাকে আমি একটা কমন ভ্যালু I ধরে নিই। তাহলে তখন আমি লিখবো ডেল্টা মিনিমাম ইকুয়াল টু I1 এর জায়গাতেও I2 এর জায়গাতেও মাইনাস হয়ে গেল না, 2I মাইনাস এটাই হয়ে গেল ন্যূনতম চ্যুতিকোণের রাশিমালা। তোকে নর্মাল চ্যুতিকোণ দিয়ে অঙ্ক দিতে পারে, তোকে ন্যূনতম চ্যুতিকোণ দিয়েও অঙ্ক দিতে পারে। জাস্ট একটুখানি মাথায় রাখিস, এর একটা গ্রাফও মাঝে মধ্যে পরীক্ষাতে দিয়ে থাকে। এইরকম একটা গ্রাফ ধরো, আমি এদিকে ডেল্টা প্লট করছি আর এইদিকে আমি ধরো I প্লট করছি। এই যে প্লটটা আমি করেছি, এখানে তুই একটা বিষয় খেয়াল করতে পারবি, প্লটটা এই ধরনের হয় কিছুটা। এর মানেটা কি বলতো? মানেটা হচ্ছে তুই প্রথমে যখন একটা I এর ভ্যালু দেখছিস, একদম যখন I এর ভ্যালুটা অনেক ছোট, তখন তুই ডেল্টার একটা ভ্যালু পাচ্ছিস। যখন আস্তে 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 I এর ভ্যালুটা তুই বাড়াচ্ছিস, তুই দেখছিস ডেল্টার ভ্যালুটা ধীরে 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 কমতে থাকছে। এবং এমন একটা I এর তুই ভ্যালু পেলি, যে I এর ভ্যালুতে ডেল্টার ভ্যালুটা একদম মিনিমাম হয়ে গেল, এটাকে আমরা লিখতে পারি ডেল্টা মিনিমাম। এরকম একটা I এর ভ্যালু তুই পেয়েছিস। আবার তুই দেখতে পাচ্ছিস যখন এখান থেকে I বাড়ছে, তখন ডেল্টাটা আবার বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে। এখান থেকে কিন্তু তোকে MCQ টাইপের প্রশ্ন দিতে পারে যে I এর সাথে ডেল্টা কিভাবে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, কমপ্লিট। চল এখান থেকে জাস্ট একটা অঙ্ক আমরা করে নেবো এবং আমাদের ডান ভাই, আর আমাদের কিছু লাগবে না। বলেছে একটা প্রিজমের প্রধান ছেদ একটা সমবাহু ত্রিভুজ। এখান থেকে কি বোঝাতে চাইলো বলতো? যদি প্রিজমের প্রধান ছেদটা একটা সমবাহু ত্রিভুজ হয়, তার মানে এই যে প্রিজম কোণটা রয়েছে এর ভ্যালুটা কিন্তু হয়ে গেল 60 ডিগ্রি। এইটুকু তোকে বোঝাতে চাইলো, আর কিচ্ছু না। বলেছে ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি, মানে তোকে বলে দিল I1 এর ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি। খুব ভালো কথা। অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হচ্ছে, মানে I2 এর ভ্যালুটা তোকে দিয়ে দিল 45 ডিগ্রি, আর তোকে এর ভ্যালুটা তো দিয়ে রেখেই দিয়েছে 60 ডিগ্রি। তাহলে তোকে বলেছে চ্যুতিকোণের মান কত হবে? ভাই পরিষ্কার কথা, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস I1 এর ভ্যালু কত? 30 ডিগ্রি। I2 এর ভ্যালু কত? 45 ডিগ্রি। এর ভ্যালু কত? 60 ডিগ্রি। 45 আর 30 হয়ে গেল 75, 75 মাইনাস 60 হয়ে গেল 15 ডিগ্রি। আশা করতে পারি বেরিয়ে গেছে কি করে চ্যুতিকোণ বার করতে হয়, তুই শিখে গেছিস, এবং আলো পার্ট 2 তো ফিনিশ হয়ে গেছে। কেমন লাগলো কনসেপ্ট গুলো একটুখানি আমাকে মন দিয়ে ভাই বলে দে, খুব ভালো করে একটুখানি কমেন্ট করে দে যে কেমন লেগেছে প্রত্যেকটা টপিক যেগুলো তোদেরকে আমি শেখালাম। ব্যাস, আর নতুন করে কিছু নয়। আলো পার্ট 3 অলরেডি শেষ হয়ে গেছে ধামাকা ব্যাচে। সেই পুরো পার্টটা কিন্তু ধামাকা ব্যাচের মধ্যেই থাকবে। যারা যারা চাইছিস ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হবি, তাদেরকে বলে রাখি 6289360364 এই নাম্বারটার মধ্যে কন্ট্যাক্ট কর। যদি হোয়াটসঅ্যাপে রিপ্লাই না আসে কল করিস, এবং এই নাম্বারটার মধ্যেই তোকে কোর্স ফি সেন্ড করে ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। ব্যাস, আর কিচ্ছু না, নতুন কোনো প্রসেস এখানে নেই। তোরা প্রত্যেকে অ্যাডভেঞ্চার একাডেমিকে চিনিস, জানিস, আর নতুন করে আমি কিছু বলতে চাই না। যাদের যাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে একটু জানিয়ে দে ভাই, না হলে কিন্তু খুব সাংঘাতিক একটা কেস হয়ে যায়। আমি অনেক অপেক্ষা করে থাকি যে কমেন্ট কেমনি আসছে, আর কিছু না। ঠিক আছে, বাকি তোদের জন্য আমি আছি, সবসময় আছি। মাধ্যমিক অবধি আছি, মাধ্যমিকের পরে আছি। মাধ্যমিক তো ফিজিক্যাল সায়েন্সে শেষ হবে, তারপরে তো 11-12 কেমিস্ট্রি শুরু হবে, তা আরো বড় ধামাকা হবে। দেখতে থাক না কি হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এবার তোরা ভাই বোনদের মতো আমার, আর নতুন করে আর কি বলবো, তোরা সব জানিস। চলো আজকের মতো এখানে শেষ করা যাক।